হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি গুড নিউজ, যেখানে এয়ারপোর্ট অথরিটিতে কিন্তু আরও একবার বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এখানে তোমাদের জন্য শুধুমাত্র গ্রাউন্ড স্টাফ নয়, গ্রাউন্ড স্টাফের সাথে সাথে কিন্তু লোডার পদেও নিয়োগ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আইজিআই এভিয়েশন সার্ভিসেস, অর্থাৎ এই আইজিয়ান এভিয়েশন সার্ভিসেসের থেকেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। যেখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পারবে, এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও উল্লেখ করা আছে। তার সাথে সাথে তোমরা এদের হেল্পলাইন নাম্বার এবং কোনো ধরনের কোনো অসুবিধা হলে এদের যে নাকি ইমেল আইডি, সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। তো এবার বলি, এই যে আইজিয়েশন এভিয়েশন কোম্পানি, এরা আসলে কি? দেখো, এরা আসলে তো একটি কোম্পানি, সেটা তোমরা বুঝতেই পারছো। এবার এই কোম্পানিটা কি করে? এবার এই যে কোম্পানি, এরা বিভিন্ন ধরনের এয়ারপোর্ট অথরিটির জন্য কিন্তু নিয়োগটি করায়, আর তারপরে এই ধরনের অথরিটিদের জন্য কিন্তু এমপ্লয়ির যোগান দেয়। এবার সেই আইজিআই কোম্পানির থেকেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা একটু নিচের দিকে আসলেই দেখতে পারবে, এখানটা দেখো বিভিন্ন ধরনের পোস্টের কথা বলা হয়েছে, যেটা তোমাদের আগেই বললাম। এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং লোডার পদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে কিন্তু 12 পাস এবং তার অ্যাভাব কোয়ালিফিকেশনের প্রয়োজন হবে। আর এখানে দেখো বয়সসীমা বলেছে 18 থেকে 30 বছর বয়সের প্রয়োজন হবে। এক্সপেক্টেড স্যালারি যদি দেখো, একটা ভালো স্যালারি আছে, অর্থাৎ প্রায় 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি স্ট্রাকচার আছে। নাম্বার অফ সিট যদি দেখো, খুবই উল্লেখযোগ্য জিনিস, 1017টি কিন্তু সিট আছে। এবার তোমাদের আরও একটা কথা বলে রাখি, এই যে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, এদের কাজ আসলে কি? দেখো, এয়ারপোর্টে গেলে হয়তো তোমরা অনেক সময় দেখেছো, তোমাদের জিনিসপত্রগুলো এক জায়গা থেকে এক জায়গায় রাখার জন্য কোনো মানুষ ঠিকঠাক ড্রেস আপ করে দাঁড়িয়ে থাকে, যারা তোমাদের ইনস্ট্রাকশন দেয় জিনিসটাকে এখানে রাখার জন্য। বা অনেকে দেখবে টিকিটিংয়ের যে নাকি তোমাদের টিকিট চেক করে, বা টিকিট কাটার সময় অনেক ধরনের মানুষকে দেখবে যারা প্রপার ড্রেস আপ করে এয়ারপোর্টের মধ্যে ঘোরাফেরা করে। এই গ্রাউন্ড স্টাফ বা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ কিন্তু সেই কাজ। তো তোমরা বুঝতে পারলে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের কাজ কি। আর এরপরে পরবর্তী পোস্ট যেটার কথা বললাম, লোডার্স। লোডার্স থেকে তো তোমরা বুঝতেই পারছো, এই লোডার্সের কাজ হচ্ছে কোনো ধরনের জিনিসকে লোড করা এক জায়গা থেকে এক জায়গায়। আর এর জন্য কোয়ালিফিকেশনও কিন্তু 12 পাসের প্রয়োজন নেই, এর জন্য কিন্তু 10 পাস হলেই তোমরা অ্যাপ্লিকেবল থাকবে। তার সাথে সাথে যদি বয়স সীমা দেখো, এক্ষেত্রে কিন্তু 20 থেকে 40 বছরের মধ্যে তোমাদের যাদের বয়স, তারা সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে সাথে এই লোডার পদের জন্য কিন্তু শুধুমাত্র মেলরাই অ্যাপ্লিকেবল। যেখানে একটু আগে আমি যে পোস্টের কথা বললাম, অর্থাৎ এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, এটার জন্য কিন্তু তোমাদের মেলও অ্যাপ্লিকেবল থাকবে। তার সাথে সাথে যারা ফিমেল, তারাও কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে। কিন্তু এই লোডার পোস্টের জন্য শুধুমাত্র মেলই অ্যাপ্লিকেবল থাকবে। এরপরে যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো এই লোডার পদের বেলায় কিন্তু তোমাদের স্যালারি উল্লেখ করা হয়েছে 15,000 থেকে 25,000। যেখানে নাম্বার অফ সিট দেখলে তোমরা দেখতে পারবে, এখানেও কিন্তু 429টা সিট আছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, প্রায় 1046টা পদে তোমাদের নিয়োগ হচ্ছে, যেটি কিন্তু এয়ারপোর্ট অথরিটির দিক থেকে দেখতে গেলে একটি ভালো প্রকারের নিয়োগ। এরপর তোমরা যদি নিচের দিকে আসো, তাহলে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পারবে। দেখো, এখানে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের বেলায় কিন্তু 12 পাস তোমাদের হওয়া চাই, অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড, এটা দেখো উল্লেখ করা আছে। তার সাথে সাথে এয়ারপোর্ট লোডার দেখলে তোমরা দেখতে পারবে, একটু আগেই বললাম যে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যাট্রিকুলেশন পাস সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। আর এরপরে দেখো, বি নাম্বার পয়েন্টে বলা হয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে কিন্তু বোথ মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর এরপরে যদি দেখো এয়ারপোর্ট লোডার পদের বেলায়, তাহলে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো লেখা আছে এভিয়েশন এয়ারলাইন সার্টিফিকেট অর ডিপ্লোমা ইজ নট রিকোয়ার্ড। এক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে, যেখানে বলা হয়েছে এই যে এভিয়েশন বা এয়ারলাইনের যে নাকি আলাদা আলাদা সার্টিফিকেট কোর্সগুলো করানো হয়, এই পোস্টের জন্য কিন্তু এইগুলোর কোনো প্রকার দরকার নেই। অর্থাৎ সিম্পল তোমরা যদি 10th করা থাকো বা 12th করা থাকো, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর পরের পয়েন্ট যদি তোমরা দেখো, সেক্ষেত্রে ই নাম্বার পয়েন্টে বলা হয়েছে 10th প্লাস আইটিআই স্টুডেন্ট আর এলিজিবল ফর গ্রাউন্ড স্টাফ পজিশন। অর্থাৎ যেখানে একটু আগেই তোমরা দেখলে গ্রাউন্ড স্টাফ পজিশনের জন্য কিন্তু 12 পাস যোগ্যতার প্রয়োজন ছিল, কিন্তু তোমাদের মধ্যে থেকে যদি কারো শুধুমাত্র ক্লাস 10 এবং আইটিআই করা থাকে,
তাহলেও কিন্তু তোমরা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এই গ্রাউন্ড স্টাফ পোস্টের জন্য। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের এই 10+ ITI-কেই 12-এর ইকুইভ্যালেন্ট ধরা হবে। এরপরে দেখো এফ নাম্বার পয়েন্টে বলেছে দেয়ার ইজ নো এজ রিল্যাক্সেশন ফর এনি ক্যাটাগরিজ। যেমন আমরা বিভিন্ন ধরনের জবের ক্ষেত্রে, সেটা গভর্নমেন্ট জব হোক আর বড় বড় কোম্পানির জব হোক, সেখানে গিয়ে আমরা দেখতে পাই SC ST বা OBC-দের জন্য একটা এজ রিল্যাক্সেশন থাকে, কিন্তু এক্ষেত্রে বলেছে কিন্তু নো এজ রিল্যাক্সেশন ফর এনি ক্যাটাগরিজ। অর্থাৎ SC হও, ST হও আর OBC হও, এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এজ রিল্যাক্সেশন থাকছে না। এরপরে দেখো নেচার অফ ওয়ার্ক উল্লেখ করা আছে, যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন গ্রাউন্ড স্টাফ। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন গ্রাউন্ড স্টাফ পদটি আছে, এই পদের বেলায় তোমাদের যে মেন কাজ হবে সেটা হলো প্যাসেঞ্জারের চেক ইনের সময় তাদেরকে দেখাশোনা, এছাড়াও এয়ারলাইনের টিকিট রিজার্ভেশন করানো, বোর্ডিং করানো, এই ধরনের যে কাজগুলো, এই ধরনের কাজগুলো কিন্তু এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের কাজ হবে। এরপরে দেখো লেখা আছে নেচার অফ ওয়ার্ক, এক্ষেত্রে বলা হয়েছে এয়ারপোর্ট লোডার্সের কথা, যেখানে লোডার্সের কথা তোমরা আশা করি বুঝতেই পেরেছো, কোনো জিনিসকে লোডিং আনলোডিং এই ধরনের কাজগুলো করতে হবে লোডার্সের দ্বারা। এখানে দেখো ডেসক্রাইব করে লেখা আছে, চাইলে তোমরা পড়ে নিতে পারো। আর এরপরে যদি দেখো তাহলে তোমরা দেখতে পারবে এই যে পোস্টগুলি, এগুলি কিন্তু উইথাউট এক্সাম তোমরা কোনো ধরনের চান্স পাবে না। এক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, সেটা দেখো এখানে উল্লেখ করা হয়েছে। আর রিটেন এক্সাম যদি দেখো, এখানে বলা হয়েছে ডেসক্রিপশন অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের যে এক্সামটি হবে রিটেন এক্সাম, সেগুলো কোন কোন সাবজেক্টে হবে। তো দেখো জেনারেল নলেজের উপরে তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে 25টি কোশ্চেন থাকবে। অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং, এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের 25টি কোশ্চেন থাকবে। ইংলিশ নলেজের উপরে তোমাদের 25টি কোশ্চেন থাকবে। তার সাথে সাথে এভিয়েশন নলেজের উপরেও কিন্তু 25টি কোশ্চেন থাকবে। এই টোটাল তোমাদের 100 মার্কসের এক্সাম হবে, যেখানে তোমাদের টাইম থাকবে 90 মিনিটস। আর এই যে টোটাল 100 মার্কসের এক্সাম হবে, সেখানে কিন্তু 25 মার্কস বোথ অফ সাবজেক্টে থাকবে। তো এই যে তোমরা এয়ারপোর্টের জবটি দেখছো, এখানে কিন্তু উইথাউট এক্সাম তোমরা চান্স পাবে না। তোমরা বুঝতেই পারলে তোমাদের রিটেন এক্সাম কোয়ালিফাই করে তারপরেই কিন্তু চান্স পেতে হবে। যেখানে স্যালারি স্ট্রাকচারও আমি তোমাদের দেখালাম, একটা ভালো স্যালারি স্ট্রাকচার ছিল 25,000 থেকে 35,000। তাই তোমরা এক্সাম দিয়ে হলেও যদি চান্স পেতে পারো তাহলে খুবই ভালো, কারণ বয়স সীমাও 18 থেকে 30 আছে, আর একটা ভালো স্যালারি আছে, পোস্টও অনেকগুলিই আছে। তাই তোমরা সকলে আবেদনটি করে দিও। এরপরে তোমরা দেখতে পারবে তোমাদের যেই যে বললাম 4টে আলাদা আলাদা সাবজেক্টে পরীক্ষা হবে, বোথ সাবজেক্ট থেকে 25 মার্কস থাকবে। সেখানে এই জেনারেল অ্যাওয়ারনেস সাবজেক্ট থেকে কি কি পড়তে হবে সেগুলো দেখো এখানে উল্লেখ করা আছে, এগুলোকে তোমাদের পড়ে নিতে হবে। এরপরে দেখো বলেছে অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং এর উপরে কিসের উপরে কোশ্চেন থাকবে, যেখানে বলা হয়েছে তোমাদের এই নির্দিষ্ট টপিকগুলোকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তারপরে বলেছে জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশ তোমরা কি কি পড়বে সেগুলোও দেখো এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখে নিও। এরপরে আছে এভিয়েশন নলেজ, এই এভিয়েশন নলেজটা অনেকেরই নেই, সেক্ষেত্রে এভিয়েশন নলেজের উপরে তোমাদের কি কি পড়তে হবে সেটাও দেখো এখানটায় উল্লেখ করা আছে। তোমরা চাইলে এখান থেকে দেখে এই পার্টিকুলার টপিকগুলোর প্রিপারেশন নিয়ে নেবে। এরপরে দেখো নিচের দিকে আরও কিছু জিনিস লেখা আছে, যেখানে এক্সামিনেশন ডিটেলস লেখা আছে। এখানে তোমরা বুঝতেই পারছো যে 100 নম্বরের এক্সাম হবে, আর এই এক্সামটি হবে কিন্তু মাল্টিপল চয়েসের উপরে, সেটা দেখো এখানটায় উল্লেখ করা আছে। তার সাথে সাথে বলা হয়েছে দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন বাইল্যাঙ্গুয়াল। যদিও এটা বাইল্যাঙ্গুয়াল হিসাবে হবে, কিন্তু এখানে কিন্তু বেঙ্গলি ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষা দিতে হলে হয় তোমাদের ইংলিশ, না হলে হিন্দি ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে, যেটিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে বলেছে while filling out the online application form the applicant should carefully decide about his her choice of examination center। বলেছে কি তোমরা যে সময় নাকি অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, তখন কিন্তু তোমরা ঠান্ডা মাথায় কেয়ারফুলি ভাবে তোমাদের এক্সামিনেশন সেন্টারকে চুজ করবে। অর্থাৎ তুমি যদি ফর্ম ফিল আপ করার সময় এক্সামিনেশন সেন্টার দূরে চুজ করো, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে এটা চেঞ্জ করা ঠিকঠাক যাবে না। তাই তোমরা বুঝে কেয়ারফুলি ভাবে এক্সামিনেশন সেন্টারকে চুজ করবে। যেখানে কলকাতার আশপাশে কিন্তু অন্তত আমি যতটুকু দেখছিলাম 2টো তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো বুঝে তোমাদের নিয়ারেস্ট এক্সাম সেন্টারে তোমরা এক্সাম সেন্টার হিসাবে চুজ করে নেবে। এরপরে তোমরা আরও যদি নিচের দিকে যাও তাহলে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, দেখো যেখানে বলা হয়েছে দ্য এক্সামিনেশন ফি ₹360। এবার এই যে ₹360 নেবে, এটা কাদের বেলায় বলেছে? এটা কিন্তু বলেছে গ্রাউন্ড স্টাফের বেলায়। অর্থাৎ গ্রাউন্ড স্টাফে তোমরা যারা অ্যাপ্লাই করছো
তাদের কিন্তু 360 রুপিস পে করতে হবে অ্যাজ এ অ্যাপ্লিকেশন ফিস। তার সাথে সাথে 300 তোমাদের পে করতে হবে লোডার পদের বেলায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর সাথে সাথে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস এখানে বলা হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে, যেখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফি উইল রিমেইন দ্য সেম ফর অল ক্যান্ডিডেট। অ্যাপ্লিকেশন ফি কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই সেম থাকবে, ইনক্লুডিং দোজ বিলঙ্গিং রিজার্ভ ক্যাটাগরিজ সাচ অ্যাজ এসসি, এসটি, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস। বলেছে তোমরা যারা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করবে শুধুমাত্র সেটা জেনারেলদের জন্য পেমেন্ট করতে হবে না, এটা কিন্তু এসসি, এসটি, ওবিসি তার সাথে সাথে ইডাব্লিউএস সমস্ত রিজার্ভেশন ক্যাটাগরিকেই পে করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ছাড়া কিন্তু তোমরা এই জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। এরপরে দেখো নিচের দিকে আসলে তোমরা এক্সামিনেশন সেন্টার দেখতে পারবে, যেটা আগেই বলেছিলাম আলাদা আলাদা স্টেট আর ইউটির হিসাবে কিন্তু আলাদা আলাদা এক্সামিনেশন সেন্টার এখানে ডিসাইড করা আছে আগের থেকেই। যেমন বিহার, উত্তরপ্রদেশের জন্য কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার দেখতে পারবে, তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এক্সামিনেশন সেন্টারও এখানে উল্লেখ করা আছে, যেখানে তোমরা দেখতে পারবে ঝাড়খণ্ড, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য এক্সামিনেশন সেন্টার হিসাবে তোমরা রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা বা শিলিগুড়ি চুজ করতে পারো। তো তোমরা যে সময় ফর্ম ফিল আপ করবে, যাদের কলকাতার আশপাশে বাড়ি তারা অবশ্যই কলকাতা এক্সাম সেন্টার হিসাবে চুজ করে নেবে, তাহলে তোমরা নিয়ারেস্ট এক্সাম সেন্টারে পরীক্ষাটি দিতে পারবে। আর এরপরেও তোমরা দেখতে পারবে আসাম ও মণিপুরের জন্যও কিন্তু এক্সাম সেন্টার এখানে বলা হয়েছে, যেখানে গুয়াহাটি, ইম্ফল আর ডিব্রুগড়ে কিন্তু তোমরা এক্সাম সেন্টার হিসাবে চুজ করতে পারবে। আর এরপরে তোমরা যদি নিচের দিকে আসো তাহলে দেখতে পারবে হাউ টু অ্যাপ্লাই এর একটি সেকশন, যেখানে তোমরা কি করে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। দেখো, অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড, অর্থাৎ অনলাইন মোড ছাড়া কিন্তু তোমরা অফলাইনে কোনোভাবে এটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেটি দেখো এখানে উল্লেখ করা আছে। আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি তোমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারো। আর যদি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তবে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করবে তার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর এরপরে যদি আরেকটু নিচের দিকে আসো তাহলে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখতে পারবে, যেখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি অপারেশনাল টিল 13th জুলাই 2025। অর্থাৎ তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু 30শে জুলাই রাত 11:59 মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে। তারপরে বলেছে এনি রেজিস্ট্রেশন ডান আফটার 13th জুলাই 2025 উইল নট বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ তোমরা যদি কোনো কারণে 30শে জুলাই রাত 11:59 পরে অ্যাপ্লাই করতে চাও তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু রেজিস্ট্রেশনকে ক্যান্সেল হিসাবে ধরে নেওয়া হবে, তাদের কিন্তু রেজিস্ট্রেশন নেওয়া হবে না। আর এরপরে যদি আরও একটু নিচের দিকে আসো তাহলে তোমাদের সিলেকশন প্রসেস সম্পর্কে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট হ্যাজ টু ফার্স্ট অ্যাপিয়ার ফর এ রিটেন এক্সাম। তোমাদের ফার্স্টে রিটেন এক্সাম দিতে হবে, তারপরে সেটিকে তোমাদের কোয়ালিফাই করতে হবে। আর এরপর কিন্তু তোমাদের মধ্যে থেকে যারা যারা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদের জন্য আবেদন করছে তাদের জন্য কিন্তু একটি ইন্টারভিউ সেশন রাখা হয়েছে, যেখানে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ে কোয়ালিফাই করতে হবে। তার সাথে সাথে তোমাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা যারা যারা লোডার পদের বেলায় আবেদন করছো তাদের কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ হবে না। এরপরে দেখবে আরও একটি ইম্পর্টেন্ট কথা এখানে উল্লেখ করা আছে, যেখানে বলা হয়েছে তোমাদের যে ইন্টারভিউটি নেওয়া হবে এটি কিন্তু কন্ডাক্ট করা হবে শুধুমাত্র হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ তোমরা কিন্তু চাইলেই বেঙ্গলি ভাষায় এই ইন্টারভিউটি দিতে পারবে না, হয় হিন্দি না হলে ইংলিশেই তোমাদের এই ইন্টারভিউটি দিতে হবে। আর এর পরের পয়েন্টে দেখো বলা হয়েছে, যেটা তোমাদের একটু আগেই বললাম, দেয়ার উইল বি নো ইন্টারভিউ ফর লোডার। অর্থাৎ যারা লোডার পদের বেলায় আবেদন করবে তাদের কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ হবে না। আর এরপরে দেখো পরের পয়েন্টে বলা হয়েছে তোমরা যারা যারা রিটেন এক্সাম দেবে সেক্ষেত্রে রিটেন এক্সাম কোয়ালিফাই করতে হবে তোমাদের, আর তার সাথে সাথে পার্সোনাল রাউন্ড অর্থাৎ ইন্টারভিউ যে তোমাদের রাউন্ড হবে তার উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে। অর্থাৎ এই দুটো নাম্বারের উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটি হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারলে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসগুলো। এছাড়াও তোমাদের যদি এই পিডিএফের দরকার হয় পিডিএফটি কিন্তু আমি আমাদের টেলিগ্রামে দিয়ে রাখবো। আর তোমরাও যদি কোনো ধরনের এই প্রকার গভর্নমেন্ট জবের নোটিশ
বা গভর্নমেন্ট জবের ফর্ম ফিল আপ বা পড়াশুনো সংক্রান্ত কোনো ধরনের হেল্প পেতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারো। এখানে আমরা জবের বিভিন্ন নোটিফিকেশনের পিডিএফ ছাড়াও বিভিন্ন ধরনের বেসরকারি জবের যে বিজ্ঞপ্তি বেরাবে সেগুলো, তার সাথে সাথে পড়াশুনোর বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব। তাই চাইলে তোমরা ওখানে যুক্ত হয়ে থাকতে পারো। আর আজকের ভিডিও এতটুকু, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।